আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে মূলত আলোচ্য বিষয় হবে তোমাদের একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র অষ্টম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ থেকে সৃজনশীল প্রশ্ন নাম্বার 2। তা দেখো, শুরুতেই দেয়া আছে যে বাংলাদেশ লিমিটেড 2015 সালের 1 জুলাই তারিখে 10 লক্ষ টাকা মূল্যের একটি যন্ত্রপাতি আমদানি করে। এটির আমদানির শুল্ক, বহন খরচ ও সংস্থাপন ব্যয় বাবদ যথাক্রমে 1,40,000 টাকা, 60,000 টাকা ও 1 লক্ষ টাকা ব্যয় করেন। যন্ত্রটির আনুমানিক আয়ুষ্কাল 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 1 লক্ষ টাকা। প্রতি বছর 31শে ডিসেম্বর তারিখে হিসাবকাল শেষ হয়। কোম্পানি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক 20% হারে অবস্থায় দার্যের সিদ্ধান্ত গ্রহণ করে। এখন এখানে যদি বলেন যে মেশিনের মোট মূল্য কত, তাহলে বা অবস্থাযোগ্য মূল্য কত, তাহলে প্রথমে আমাদের মেশিনের ক্রয় মূল্য আছে 1 লক্ষ টাকা অর্থাৎ যন্ত্রপাতির। এরপরে এর সাথে আমদানি শুল্ক, বহন খরচ এবং সংস্থাপন ব্যয় যথাক্রমে 1,40,000, 60 এবং 1 লক্ষ টাকা যোগ করে অবস্থাযোগ্য বা মেশিনের মোট মূল্য ধার্য করতে হবে। এবার আবার দেখা যন্ত্রপাতির আনুমানিক আয়ুষ্কাল দেওয়া আছে 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে 1 লক্ষ টাকা। এবার আবার ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আমাদের অবস্থায় ধার্য করতে হবে, যেখানে বার্ষিক 20% হারে অবস্থায় দার্যের সিদ্ধান্ত গ্রহণ করছে। এখন ক নাম্বার প্রশ্ন বলছে যে যন্ত্রপাতিটির অবস্থাযোগ্য মূল্য নির্ণয় করো। তাহলে ক নাম্বার উত্তরের জন্য এভাবে সাজাবো যে যন্ত্রপাতিটির অবস্থাযোগ্য মূল্য নির্ণয় বিবরণ টাকা। প্রথমে যন্ত্রপাতির ক্রয় মূল্য আছে 1 লক্ষ টাকা, এইটা আমরা দ্বিতীয় কলামে টাকার ঘরে লিখবো 10 লক্ষ টাকা। এবার যোগ অন্যান্য ব্যয়, যেমন দেওয়া আছে আমদানি শুল্ক 1,40,000 টাকা, এরপর আছে বহন খরচ 60,000 টাকা, সংস্থাপন ব্যয় আছে 1 লক্ষ টাকা। এই তিনটে টাকা যোগ করলে হয় 3 লক্ষ টাকা, সেটা আমরা দ্বিতীয় কলামে লিখবো। লেখার পরে 10 লাখ আর আছে 3 লাখ, টোটাল যোগ করলে হয় 13 লক্ষ টাকা। এটা হবে মেশিনের মোট মূল্য 13 লক্ষ টাকা। এখান থেকে বাদ দিতে হবে ভগ্নাবশেষ মূল্য 1 লক্ষ টাকা দেয়া আছে, তাহলে মেশিনের অবস্থাযোগ্য মূল্য বের হয়ে যায় 12 লক্ষ টাকা। অর্থাৎ এই 12 লক্ষ টাকার উপরে আমাদের কিন্তু অবস্থায় ধার্য করতে হবে বা অবস্থাযোগ্য মূল্য হবে কিন্তু এই 12 লক্ষ টাকা। আচ্ছা, এরপরে খ নাম্বার উত্তরে যাব এবং প্রথমে যেহেতু আমাদের বলছে যে জাবেদা নির্ণয় করতে, এই জন্য লিখবো বাংলাদেশ লিমিটেড জাবেদা দাখিলা, তারিখ হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠে ডেবিট টাকা ক্রেডিট টাকা, এটা তোমরা সবাই আঁকতে পারো। তাহলে 2015 সালের জুলাই মাসের 1 তারিখ যে মেশিনটা যে ক্রয় করছে তার জন্য কিন্তু জাবেদা দাখিলা দিতে হয় যে যন্ত্রপাতি হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু এখানে আমরা কিন্তু মেশিনের মোট মূল্য পাইছি 13 লক্ষ টাকা, অবস্থাযোগ্য মূল্যের জন্য কিন্তু জাবেদা দাখিলা দিতে হয় না, মেশিনের মোট মূল্যের জন্য জাবেদা দাখিলা দিতে হয়। এখানে আবার ব্যাখ্যা দেবে এভাবে যে যন্ত্রপাতির ক্রয়, আমদানি শুল্ক, বহন খরচ ও সংস্থাপন ব্যয় হিসাবভুক্ত করা হলো। এবারে ডিসেম্বর 31 অবস্থায় খরচ হিসাব ডেবিট এবং পুঞ্জীবিত অবস্থা হিসাব ক্রেডিট। এখানে কিন্তু টাকা আছে 13 লক্ষ, এর যদি আমরা 20% দিই তাহলে 2,60,000 টাকা হওয়ার কথা, কিন্তু এখানে 1,30,000 টাকা হইল কেন? কারণ হওয়ার উদ্দেশ্য হলো এখানে কিন্তু 1 জুলাই, তাহলে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাসের অবস্থায় ধার্য করতে হবে। তাহলে 13 লক্ষ টাকার উপরে দেবা তোমার কত পার্সেন্ট? 20%। এর আবার ভাগ দেবা 2, তাহলে কিন্তু অবস্থা হবে 1,30,000 টাকা। এটা কিন্তু হাফ বছরের আমাদের কিন্তু টাকাটা জাবেদা দিতে হবে। যাই হোক, এটার জন্য আমরা যন্ত্রপাতি অবস্থায় ধার্য করা হলো, ব্যাখ্যাটা এইভাবে দেব। এরপরে 31 ডিসেম্বর এই হিসাবটা বন্ধ করার জন্য আবার জাবেদা দিতে হবে আয় সারাংশ হিসাব ডেবিট 1,30,000 টাকা, আবার অবস্থায় খরচ হিসাব ক্রেডিট 1,30,000 টাকা, ব্যাখ্যা দেবা অবস্থায় খরচ বন্ধ করা হলো। এবারে ডিসেম্বর 2016, 15 সালের জাবেদা শেষ, 16 সালের আবার জাবেদা দিতে হবে। এখানে 16 সালের জাবেদা দিতে হবে শুধুমাত্র খরচের জন্য আর অবস্থা হিসাবটা বন্ধ করার জন্য। তাহলে প্রথমে দেবা অবস্থায় খরচ হিসাব ডেবিট 2,34,000 টাকা এবং পুঞ্জীবিত অবস্থা হিসাব যন্ত্রপাতি ক্রেডিট 2,34,000 টাকা। এখানে 2,34,000 টাকা হইল কেন? কেননা 2016 সালের কিন্তু 1 জানুয়ারি থেকেই আমাদের হিসাবটা ধরতে হবে এবং এখানে ফুললি 1 বছরের হিসাবটা ধরতে হবে। তাহলে 13 লক্ষ টাকা থেকে আমরা যদি 1,30,000 বিয়োগ দিই তাহলে থাকে তোমার 11,70,000 টাকা। 11,70,000 টাকার উপরে যদি আমরা 20% ধরি তাহলে হয় 2,34,000 টাকা অবস্থায়ের পরিমাণ। আবার এটার জন্য আবার অবস্থা হিসাবটা বন্ধ করার জন্য জাবেদা হবে আয় সারাংশ হিসাব ডেবিট এবং অবস্থায় খরচ হিসাব ক্রেডিট, উভয় পক্ষেই ডেবিট ক্রেডিট পক্ষে 2,34,000 টাকা হবে এবং ব্যাখ্যা দেবা অবস্থায় খরচ হিসাব বা অবস্থায় খরচ বন্ধ করা হলো, এইভাবে আর কি।
গয়ের উত্তরটা এইভাবে সাজাইতে হবে। তার আগে মূলত আমরা অবস্থার যে তালিকা আছে সেইটা প্রস্তুত করে নেব। তাহলে প্রথমে দিতে হবে সাল, এরপরে প্রারম্ভিক মূল্য বা ক্রয় মূল্য, এরপরে অবস্থার হার, সময়, এরপরে অবস্থার পরিমাণ, পুঞ্জীভূত অবস্থায়, এবারে সমাপনী মূল্য। এবার মূলত আমাদের যেহেতু এখানে 4 বছরের অবস্থা কিন্তু বের করতে হবে। তাহলে 15, 16, 17 এবং 18। এরপরে ক্রয় মূল্যের ঘরে আমাদের কিন্তু সম্পদের মূল্যটা লিখতে হবে। যেমন প্রথমে 2015 সালে আসলে কত, 13 লক্ষ টাকা, এর 20% দেবা। এবার 6 দ্বারা কিন্তু তোমার 6 মাসে নিতে হবে। তাহলে 12 দ্বারা ভাগ 6 দ্বারা গুণ, তাতে হয় 1,30,000 টাকা। তাহলে পুঞ্জীবিত অবস্থার পরিমাণ 1,30,000 টাকা হয়। এবারে সমাপনী মূল্য থাকে তাহলে যে 13 লক্ষ থেকে তুমি যদি 1,30,000 বিয়োগ দাও তাহলে থাকে 11,70,000 টাকা। এই 11,70,000 টাকা আবার 2016 সালে তোমার ক্রয় মূল্য বা প্রারম্ভিক মূল্য ধরে নিতে হবে। নিয়ে তারপরে এর উপরে আবার 20% দেবা। এখানে কিন্তু তোমার সম্পূর্ণ 1 বছরের অবস্থায় বের করতে হবে। এই জন্য কিন্তু এখানে আর কোনো কিছু গুণ বা ভাগ দেওয়ার দরকার নাই। 11,70,000 টাকারে সরাসরি 20% দেবা, তাহলে হবে 2,34,000 টাকা। তাহলে এখানে অবস্থার পরিমাণ প্রথম বছরে ছিল 1,30,000 এবং 2016 সালে আইয়া হয়েছে 2,34,000, দুইটা যোগ করলে 3,64,000 টাকা। এরপরে তোমার তাহলে এখন কাজ হয়েছে যে 11,70,000 টাকা থেকে তুমি 2,34,000 টাকা বিয়োগ দাও। বিয়োগ দেওয়ার পরে সমাপনী মূল্য থাকে সম্পদের 9,63,000 টাকা। এরপর আবার 2017 সালের যখন অবস্থায় বের করবা, ওই সমাপনী মূল্য যে হয়েছিল সম্পদের যে 9,36,000 টাকা, এইটা ক্রয় মূল্য বা প্রারম্ভিক মূল্য ধরবা। ধরার পরে এটার উপরে আবার 20% দেবা, তাহলে অবস্থার পরিমাণ হয় 1,87,200 টাকা। ওই 1 বছর মানে কি এখানে এখানে আর তোমার কোনো কাজ করতে হবে না, ডাইরেক্ট 20% ধরবা। তাহলে কত হবে, 1,87,200 টাকা। তাহলে এরপরে যে তোমার পুঞ্জীবিত অবস্থার পরিমাণ 2 বছরটা যোগ করে হয়েছিল 3,64,000, এর সাথে তুমি আবার 1,87,200 টাকা যোগ করো, তাহলে হয় 5,21,200 টাকা। এখন তোমার কাজ হয়েছে 9,36,000 টাকা থেকে তোমার বিয়োগ দেওয়া 1,87,200 টাকা অবস্থার পরিমাণ 2016 সালের 17 সালে যেটা হয়েছিল ওইটা। তাহলে তোমার সমাপনী মূল্য থাকবে 7,48,800 টাকা। এরপর তাহলে 2017 সালে সমাপনী মূল্য আমরা সম্পদের পাইছিলাম 7,48,800 টাকা। এইটা আবার 2018 সালে সম্পদের ক্রয় মূল্য প্রারম্ভিক মূল্য ধরবা 7,48,800 টাকা। এরপরে 20% দাও অবস্থার পরিমাণ বের হবে, তাহলে কত, যে 1,49,760 টাকা। এবার তোমার কাজ হয়েছে, তুমি যে এর আগে 2017 সালে পুঞ্জীবিত অবস্থার পরিমাণ 5,51,200 টাকা হয়েছে, এর সাথে 1,49,760 টাকা যোগ করো, তাহলে হবে 7,960 টাকা। এখন এরপরে কাজ হয়েছে তোমার যে 7,48,800 থেকে এই বছরে যে 20% অবস্থার পরিমাণ হয়েছিল যে 1,49,760 টাকা, এটা বিয়োগ দাও, তাহলে থাকবে সম্পদের মূল্য সমাপনী 5,99,040 টাকা। এখন মূলত আমরা আর্থিক অবস্থার বিবরণীতে এই সম্পদের পরিমাণ বা এই অবস্থার পরিমাণ কীভাবে উপস্থাপন করতে হয় সেইটা তোমাদের একটু দেখাবো। তাহলে প্রথমে আমরা কাজ করবো যে বাংলাদেশ লিমিটেড আর্থিক অবস্থার বিবরণী বা উদ্ধৃতপত্রের আংশিক অংশ 31শে ডিসেম্বর। এরপর আমরা ছকটা আঁকিয়ে নেব। এরপর প্রথমে আমরা নেব যে স্থায়ী সম্পদ 2017 সালের, যেহেতু আমাদের 17 সালে অঙ্ক করতে বলছে। এখন কাজ হচ্ছে যন্ত্রপাতি আছে কত, দেখো 2017 সালে, 17 সালে না, টোটাল বছরই আমাদের যন্ত্রপাতি ধরতে হবে কিন্তু 13 লক্ষ টাকা। এই 13 লক্ষ টাকা থেকে বাদ পুঞ্জীবিত অবস্থায় এই গণনা কোথায় পাইছি, আমরা যে অবস্থার তালিকা করছি সেখানে 2017 সালে দেখো পুঞ্জীবিত অবস্থার পরিমাণ কিন্তু হয় 5,51,200 টাকা। এই 5,51,200 টাকা 13 লক্ষ থেকে তুমি বিয়োগ দাও, তাহলে সম্পদের পরিমাণ থাকে কত, দেখো যে 7,48,800 টাকা। এইটা হলো 2017 সালের তোমার আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদের পরিমাণ যাবে। এরপরে স্থায়ী সম্পদ 2018 সালে যেহেতু আমাদের প্রস্তুত করতে বলছে, তার জন্য যন্ত্রপাতি নিতে হবে কিন্তু ওই 13 লক্ষ টাকায়। বাদ পুঞ্জীবিত অবস্থায় এইটা কোথা পাইলাম, দেখো এখানে কিন্তু আমরা 2018 সালে পুঞ্জীবিত অবস্থার পরিমাণ হয় কিন্তু 7,09,060 টাকা। এই পুঞ্জীবিত অবস্থায় মানে কি, আমাদের কোনো সময় যে পদ্ধতিতে প্রতি বছরে যে অবস্থাটা হয় এটা যোগ করার পরে পুঞ্জীবিত অবস্থাটার পরিমাণ কিন্তু বের হয়। ঠিক আছে, তাহলে দেখো 2018 সালে গিয়ে অবস্থার পরিমাণ কিন্তু আমরা পাইছি 7,960 টাকা।
এই 13 লক্ষ থেকে তুমি 7,960,000 টাকা বিয়োগ দাও, তাহলে থাকে কত দেখো, 5,99,040 টাকা। তাহলে এইটাই কিন্তু হবে মোট সম্পদের পরিমাণ। জাস্ট এতটুকু কাজের জন্য আমাদের কিন্তু অবশ্যই এই অবস্থার তালিকাটা প্রস্তুত করা শিখতে হবে, নইলে কিন্তু তুমি এখান থেকে এই মার্কটা পাবা না। এই জন্য ক্রমরা সমান যে পদ্ধতিতে অবস্থায়ের তালিকা বা অবস্থায় প্রস্তুত করো, এটা সবার ভালোভাবেই বুঝতে হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।